আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকী। আমরা দুইজনই বলতে গেলে এই চ্যানেলে লম্বা সময় ধরে গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন, মানবাধিকার এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। আজকে একটি পরিবর্তন হয়েছে আমাদের কথা বলার জন্য, সেটা বলবো না। ছাত্র জনতার আন্দোলনের মুখে একটি পরিবর্তন সূচিত হয়েছে। তো সেটার একটা লম্বা বিশ্লেষণ বা প্রতিক্রিয়া, সেটা পার হয়ে আমরা পার্শ্ব প্রতিক্রিয়া দেখছি যে তার নানা প্রতিক্রিয়া ঘটছে বিভিন্ন অঙ্গনে। যেমন আজকে সকালবেলায় উত্তেজনা সুপ্রিম কোর্ট অঙ্গনে। প্রধান বিচারপতি ফুল কোর্ট আহ্বান করেছিলেন, জুম মিটিং করতে চেয়েছিলেন। সেখানে তারপর পরই উত্তেজনা তৈরি হয়। বলা হয় সরকারের সাথে আলোচনা না করে এরকম একটি আয়োজন, এটার উদ্দেশ্য কি? ফলে ক্ষোভ বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত আহ পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের আরো 5 জন। একই সঙ্গে কিছুক্ষণ আগে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ আরো 5 জন প্রক্টর সহ তারা পদত্যাগ করেছেন। তো আপনার কাছে প্রধানত এই উচ্চ আদালতের এই পরিস্থিতিটা কেন? মানে এটা তো সাংবিধানিক প্রতিষ্ঠান হবার কথা, নিরপেক্ষ থাকার কথা, এটার প্রতি ক্ষোভ বিক্ষোভটা কেন হলো? কেন এই পরিবর্তন? ধন্যবাদ ফিরোজ ভাই আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে আমার আহ ঈদ মোবারক। সবাই বুঝতে পারতেছে যে ঈদ মোবারকটা কেন। তো যাই হোক, আহ ঈদ মোবারক দিতেছি এই কারণে, এটা বলতে পারেন টু সাম এক্সটেন্ট একটা মনের ভাব প্রকাশ করা, আবার একদম জেনুইন অর্থে স্যাটায়ার করা, সবই বোঝে সবাই। বিষয়টা হচ্ছে যে দেখেন, এই গণ অভ্যুত্থান, পদত্যাগ, গণ অভ্যুত্থানের ফলাফল স্বরূপ পদত্যাগের হিড়িক। মানে কেন? সিনা টান করে সবাই বলতো যে বাংলাদেশের একটা কি প্রত্যেকটা ব্যক্তি নিরপেক্ষ, যে যেখানে আছেন, সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, কিংবা ব্যাংকের এমডি, কিংবা পুলিশের আইজিপি, যার কাছেই যাবেন নিরপেক্ষ এবং সব আইন মোতাবেক চলে। এর বাইরে কেউ কথা বলেনি। এবং টকশোতে আমরা তখন দেখছি আমাদের মতো অনেক লোকও ইনায় বিনয় এমন ভাবে বলছি আমরা যে হ্যাঁ, বিষয়টা এরকম। আবার প্রধানমন্ত্রীকে অনেকে বলছেন, প্রধানমন্ত্রীর ব্যাপারে অনেকে বলছেন ওনার কোনো দোষ নাই, ওনার সারাউন্ডিং লোকগুলা খারাপ, ইত্যাদি ইত্যাদি। সেই সমস্ত কিছু করে এখন অনেকে আবার ভালো পদে যাওয়ারও চিন্তা করতেছেন বা গেছেন এইসব বলে। তো আপনি যে বিষয়টা আজকে আনছেন, মেইনলি আজকে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা হচ্ছে প্রধান বিচারপতির পদত্যাগ। এই বিষয়টার একটা গুঞ্জন চলতেছিল। শুধু তাই না, আমার যতটুকু জানা আছে তাতে সম্ভবত এরকম একটা প্ল্যানও তারা করছিল যে বিচারপতিগণরা বলবেন আর কি, যে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই, এই ধরনের কিছু একটা বলার কথা ছিল। সেটা যাই হোক ব্যর্থ হয়েছে। ইনফ্যাক্ট এটা বললেও কিছু আসে যাইতো না, এই কারণে এটা সর্বজন গৃহীত। বাংলাদেশের 18 কোটি লোক এখন একসেপ্ট করছে, এবং বহুদূর থেকে আওয়ামী লীগের যারা পলাতক বাংলাদেশে আছে তারাও আমরা জানি এটা একসেপ্ট করছে, কারণ তারা নিজেরা অতিষ্ঠ ছিল। কারণ আমরা আওয়ামী লীগের লোকের সাথে টকশো করেছি, যখন বিজ্ঞাপন বিরতি হইতো, আল্লাহর কসম সিংহভাগ লোক কি বলতো সেটা আমরা জানি। তারা বলতো আমাদের কোনো অপশন নাই। ব্যতিক্রম যে একটা লোক, সুভাষ সিংহ রায়ের মতো লোক, যেগুলা কোনো অথর্ব, আগা নাই, মাথা নাই, সোনালী ব্যাংকের টাকা আত্মসাৎ বা এই টাইপের লোক যারা, তারা কিছু লোক স্বপ্নেও জিকির করতো আওয়ামী লীগের। এছাড়া আমি কোনো লোক পাই নাই। এবং শেষ পর্যন্ত এই প্রধান বিচারপতি সাহেব ওত নেওয়ার আগেই কিন্তু দেশের ক্রান্তি লগ্নে, ক্রান্তিকালে এরকম সরকার হতে পারে বৈধতা দিয়ে গেছে। অর্থাৎ ইনফ্যাক্ট উনি না দিলেও কিছু আসা যেত না। কেননা দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় বিজয়। সুতরাং সংবিধান সৈয়দ মেশা কদু উচিত ছিল শহীদ মিনারে ওত নেওয়া। কথার কথা বলছি, ওই লাশের উপর দিয়ে গিয়ে শহীদ মিনারে ওত নেওয়া। বাট যেহেতু ইউনূস সাহেব একটা ভদ্র টিম, তাই এক্সিস্টিং ল এর উপরে তারাই করছে। কিন্তু ইনফ্যাক্ট এখন এই ল চৈত মেশা কদু, বাংলাদেশে কোনো সংবিধান নাই, কারণ এটা কোনো সংবিধানের জাতও না। যারাই বানাইছে বানাইছে, কিন্তু যখন যে সরকার ছিল সে তার মতো করে তার কায়দায় করছে, কাজে এটা কোনো সংবিধান না। আমি আমি জানি একটা সংবিধান নতুন হবে।
এখন আসেন, প্রধান বিচারপতি অবশেষে পদত্যাগ করলো কেন? আমি সকাল থেকে একটা স্ট্যাটাস পাইতেছিলাম, ছাত্ররা ঘিরা রাখছে বা রাখবে, পদত্যাগ না করা পর্যন্ত ছাড়বে না। আপনি বলেন এই প্রতিক্রিয়া মানুষের ভিতরে কেন? এই দেশের সব লোক বিচারপতিরা কি করছে সেইটা তাদের কাছে ইনফ্যাক্ট পৌঁছে গেছে এই লম্বা 15 বৎসরে। তা না হলে সাধারণ ছেলে পেলের জানারই কথা না। আপনি মুখে প্রচার করবেন কয়জনের কাছে যে এই বিচারকরা ভালো না, এই বিচারকরা দলীয় কাজ করে, এটা 18 কোটি লোকের আপনি কতক্ষণে রিলে করবেন? তারা দেখছে তাদের অ্যাক্টিভিটিস, এবং তারা তাদের আমলনামা খুব ভালো করে জানে। জানে বিদায় শঙ্কিত একটা লোকের মোরাল কারেজ নাই, একটা বিচারপতি আইসা দাঁড়াইয়া বক্তব্য রাখতে পারে নাই। এই বিচারপতিরাই তাদের কলিগ সিনহা সাহেবকে এই আওয়ামী লীগের নেতৃত্বে কুকুরের মতো লাথি মেরে তারপরে এদেরকে পাঠিয়ে দিছে। এই তো সেই বিচারপতিরা, মানে এই সেই আওয়ামী লীগ। এবং প্রকাশ্যে বলছে একজন প্রধান বিচারপতিকে কিভাবে নামায় দিছি সেটা আমরা জানি। হ্যাঁ, তারপরে বলবো এরা অনেক মানে গর্ব করে কিন্তু বলছে আপনাদের এই সুপ্রিম কোর্ট অঙ্গনেই। হ্যাঁ, এই নামটা আমি বলতে চাইনি, আপনি কারণ আমি জানি আপনি বলবেন, সেই কারণে বলি নাই। তো এই হইলো অবস্থা। এবং এমন একটা সরকার ছিল যে আপনার অ্যাকাউন্টে 3 কোটি টাকা ঢুকাই দিয়ে বলতো মানি লন্ডারিং, টাকাটা পাইলা কোথায়? ইট ইজ ভেরি সিম্পল কেস বাংলাদেশে, আমরা দেখেছি। সবচেয়ে বড় কথা, এদের কতগুলো আমল নামাই আমি আপনাকে দেখাই। কেন তারা পদত্যাগ করবে না? তারা তো, আমি মনে করি মানুষ অমানুষ যদি বলি তাদেরকে অমানুষ অপমান করা হয়। কেন বলছি? আপনি বলেন একেবারে লেটেস্ট যদি আসেন, আন্দোলনকারীদের বুকে বুলেট মারা যাবে কি যাবে না এই সিদ্ধান্ত নিতে গিয়া বিচারপতি অসুস্থ হয়েছে 3 দিনের জন্য। দেশের ক্রাইসিস তখন। এগুলো কি মানুষ না জানোয়ার? নাম্বার ওয়ান। ঠিক আছে, অসুস্থ হইতে পারে, আমি এডমিট করলাম। চিফ জাস্টিস অসুস্থ ছিলেন, সে আরেকটা বেঞ্চ দিতে পারতেন না? এই তো সম্প্রতিকালের ঘটনা। একটু মানুষ না তো এগুলা। তারপরে আসেন, পাচারকৃত টাকার বিষয় তদন্ত স্থগিত করে দেয় শপথবদ্ধ রাজনীতিবিদ। পৃথিবীতে এটা প্রথম নজির। তার নাম এনায়েতুর রহিম। এবং এনায়েতুর রহিম সাহেব এর সাথে আমার একটা ছবি তোলা হয়েছিল এক জায়গায়। বললাম ছবিটা কি পাবলিক করব? বলে পাবলিক করলে আপনার বিপদ হয় না আমার বিপদ হয়? আমি জানি না, আমারে বললো। আমি বললাম আপনার বিপদ হবে না, কারণ বাংলাদেশ এমন একটা জায়গায় আছে, চিফ জাস্টিস ক্যান ডু এনিথিং। চিফ জাস্টিস বা বিচারপতি বলতে যা বুঝায় তারা সব পারে। কেমনে পারে বলি, এরা শপথবদ্ধ রাজনীতিবিদ, অফিসিয়ালি বলছে কেউ কৈফিয়ত চায় নাই। পত্রিকা তারা নিয়মিত আর্টিকেল লিখতেন যেখানে বঙ্গবন্ধুর প্রসঙ্গ থাকতেই হবে, লেখাগুলো ছিল সব কুখাদ্য, কিন্তু পত্রিকারা ছাপতে বাধ্য হতো। অথচ তাদের লেখার কোনো এথিক্সই নাই। আপনি বৈশে বৈশে রাজনীতি লেখা লিখবেন আর বঙ্গবন্ধু আপনার বাপ চাচা খালু, এবং সেটাকে ছাপতে হবে, এটা আপনি পারেন না। এলাকায় গিয়ে আওয়ামী লীগের কমিটি করতো প্রধান বিচারপতি, আওয়ামী লীগের কমিটি মেয়রের সংবর্ধনা নিত, হারুনের কাছ থেকে সোর্ড অফ অনান্যায় কি অনান্যায় ইত্যাদি ইত্যাদি গঠন করা। ইউনূসের দুর্নীতি, খালেদার ছাত্রলীগের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যখন নাকি প্রধান বিচারপতি হলেন তখন সেই ছবিও দেখলাম সম্বর্ধনা দিতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ছবিও দেখছি। এই আমাদের ওবায়দুল হাসান সাহেব। আপনি বিশ্বাস করেন এরা কি লেখাপড়া জানে জানে না? আমি বারবার অনেক টকশোতে বলছি, আপনারা মেহেরবানি করে 20 বছর 25 বছর আগে ডিএলআর এ আপনাদের সহকর্মীরা যে ইংরেজি টেক্সটটা লিখতো, একটা জাজমেন্ট লিখতো, তার সাথে আপনার জাজমেন্টটা মিলিয়ে দেখেন আপনাদের স্ট্যান্ডার্ড। অনেক দেরি হয়ে গেছে। শেখ হাসিনা পালানোর সাথে সাথে পালায় যাওয়া উচিত ছিল। দেখেন আরো একটা ঘটনা, এনায়েতুর রহিম বলছিলেন যে কি বিচারপতিরা রাজনীতি থেকে বাইরে না, এরকম একটা ইঙ্গিত দিয়ে খুব দম্ভের সঙ্গে কথা সে তো বলছে শপথবদ্ধ রাজনীতিবিদ। শপথবদ্ধ রাজনীতিবিদ সে টার্মটা সে ব্যবহার করছে। তারপরে দেখেন না আপনি ইউনূসের দুর্নীতি, খালেদার দুর্নীতি, যাদের কোনো দুর্নীতি নাই তাদেরকে দুর্নীতিবাজ করে আপনি দণ্ড দিলেন। আপনার তো লজ্জা করে না? সেই বিচারপতি আবার তাকে খালাস দিলেন ইউনূসকে। কেন খালাস দিলেন ইউনূস সাহেবকে আপনি? কি কারণে? ইউনূস সাহেব তো একটা মাত্র ব্যক্তি যাকে দেখছি পাহাড় সমান সম্মানিত ব্যক্তি হওয়ার পরেও আদালতকে সম্মান করছেন, নোটিশ দিচ্ছেন, চলে গেছেন। আওয়ামী লীগের কোন বেটা গেছেন কোর্টে নোটিশ দেওয়ার পর? আদালত হইতে হবে সেই রকম যে অ্যাসিস্ট্যান্ট জাজও যদি প্রধান উপদেষ্টাকে নোটিশ দেয়
এই এক্সিস্টিং থাকা অবস্থায়, তাও তাকে আদালতে গিয়ে হাজিরা দিতে হবে, যে আমাকে আদালত নোটিশ দিতে, আমাকে যেতে হবে, এবং আদালত হইতে হবে সেই রকম যেখানে যে আমি গর্বিত মনে করব। এবং ইউনূস সাহেব সেটা দেখিয়েছেন যাওয়া এই আজকে টেক ওভার করার আগে, এবং উনি 6 তলা সিঁড়ি বেয়ে গিয়ে হাজিরা দিচ্ছেন, ওনার বয়স 84 বছর। লিফট বন্ধ রাখা যার হয়েছে। জন্য, হ্যাঁ, যার জন্য মেসি বাইরে দাঁড়ায় থাকে যে উনি মিটিং করে বের হইলে পরে আমি একটা অটোগ্রাফ নিবো, ওনার সাথে একটা ছবি তুলবো। যেই মেসির সাথে হাসিনার মতো মানুষের কোশ্চিনকালেও দেখা হবে না, চেষ্টা করে দেখা করতে পারবে না। আর এখন তো রিফিউজির আবেদন করে সে ভারতবর্ষে থাকতে পারতেছে না। তো এই হলো সেই বিচারপতি, এখানেই শেষ নয়। এই বিচারপতিদের সুমোটো রুল দেওয়ার ক্ষমতা আছে। তারা কি এসালামের বিরুদ্ধে কোনো সুমোটো রুল দিছে? দেয় নাই। তারা কি বেসিক ব্যাংকের কেলেঙ্কারি বাচ্চার বিরুদ্ধে কোনো রুল দিছে? দেয় নাই। তারা কি বাংলাদেশ ব্যাংকের আতিয়ার রহমানের বিরুদ্ধে কোনো রুল দিছে? এত টাকা কেলেঙ্কারি হলো 810 কোটি টাকা, রুল দেয় নাই। আবুল বারাকাতের সময় জনতা ব্যাংকের 4,500 কোটি টাকা চলে গেছিল, কোন রুল দিছে? দেয় নাই। সাগররনী হত্যা 14 বছর যাবত কোনো তদন্ত হচ্ছে না, কোনো রুল দিছে? কিসের বিচারপতি? জাস্ট আওয়ামী লীগের দালাল হিসাবে বসাচ্ছিল। আপনি বলেন, বিএনপির কর্মীদের বিরুদ্ধে 1.25 লক্ষ মামলা হয়েছে, 50 লক্ষ আসামি। এদেরকে বিবেক বলতে কিছু ছিল? যে একটা দেশে 1.25 লক্ষ মামলা কিভাবে হয় একটা বিরোধী দলের ব্যাপারে? এরা কি মানুষ? একবারও বলেনি যে আপনি তাদেরকে, বিএনপি যে নেতারা মারা গেছে দেশে নাই তাদের বিরুদ্ধে কিভাবে এই মামলাগুলি হলো, একবার কোশ্চেন রেজ করেনি। আমি তো সেটাই বলছি। ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে 10ম শ্রেণীর ছাত্রের 7 বছরের জেল হইছে। এরা কি মইরা ছিল বাংলাদেশে? এরা কি মইরা ছিল বাংলাদেশে? আপনি বলেন। এই দেশে হুম আয়নাঘর ছিল, তারা জানতো না? হুম হুম হুম। তারা জানতো না? একটা লোকের তো এপিয়ারেন্স হয় না বিচারকের মতো। প্রত্যেকটা লোকের মনে হইতো আওয়ামী লীগের মাস্তান, অর্থাৎ যুবলীগের বা ছাত্রলীগের সিনিয়র কর্মী, এরকম মনে হইতো। এরা পদত্যাগ আপনার মনে আছে এই যে 28 তারিখের পরে এক বিএনপির এক নেতার বাসায় যে তাকে না পেয়ে তার স্ত্রীকে আটক করে নিয়ে আসছে এবং আরে কি তার স্ত্রী কি আনছে? জি তার স্ত্রী কি আপিল আনছে আবেদন বাপের? মানে খারিজ না করে না, দিয়েছে। সেই তো বললাম, স্ত্রী ক্যান্সার বাপের আনছে, বহুত ঘটনা ঘটাইছে। কিন্তু বেনজিরে যখন পায় নাই, বেনজিরের বউরে পায় নাই, মেয়েরে পায় নাই, ভালো কথা, তার ভাইকে পাইতো না? আনছে কাউকে? আজিজের কেউ বাংলাদেশে নাই, তাকে আনছে। কোথায় কনক সরোয়ার, তার বোনকে বাংলাদেশে গ্রেফতার হয়। বোন। এবং নীরব দর্শক, হ্যাঁ, বোনকে নীরব দর্শক এই বিচারকগণ কলঙ্কিত করে গেছে বিচার বিভাগটাকে। একেবারে আমি বলছিলাম কিছুদিন আগে, সবাই বলছে যে এই বিচারক তো 10 বছর থাকবে, আর রাখেন পথ পরিবর্তনে। এখনো যারা বাকি আছে পদত্যাগ করে না কেন? তারা তো এজলাসে বসতে পারবে না, পারবে না। হুম এবং হুম যে হুম। লোকগুলা বসবে, তারা বীরের মতো বসবে, তাকে কেউ কিছু বলবে না। সেই রকম লোক আছে হাতে গোনা, হয়তো 8-10 জন পাওয়া যেতে পারে। বাকি সব যেতেই হবে, যেতেই হবে, ক্যাম্পাসে ঢুকতে আজকে পারবে না। আজকে কোটা আন্দোলনের এই পরিস্থিতিটাও কিন্তু দেখেন, এই যে হাইকোর্টে হঠাৎ করে সরকারি পরিপত্রটা বাতিল করে দিল। বাতিল করার পরে দেখা যাচ্ছে যে সরকারি দলে একটা উচ্ছ্বাস। তাদের পরিপত্রটা বাতিল করার পরেও সরকার তার মানে হচ্ছে কি, তার আদালতের ঘাড়ের পর পা রেখেই কি আসলে ওই কোটা যেটা ইয়ে ছিল সেটাকে আবার পুনর্জীবিত করছিল। সেটাই কিন্তু আসলে তার ছাত্রদের কাছে এসে কিচ্ছু, দাঁড়ালো, তারা সেটাই ভাবলো। আসলে কিছুই না। অথর্ব হয়ে গেছে লাস্টলি, বুঝছেন? এদের মাথা গেছিল সব পইচা, পইচা গেছে বুঝলে। আপনি কতগুলা ডায়লগ শুনছেন তো প্রধানমন্ত্রীর? শেখ শেখের বেটি পালায় না, উনি পালিয়েছেন। শেখের বেটি ভয় পায় না, ভয় পাইছেন। কি না বলছেন আর কি না হইছে আপনি দেখেন। সে আজকে করুণার পাত্র জনগণের হইয়া জন্য আমেরিকা, জন্য দরকার হয় জীবন দেব, তাও আমি হ্যাঁ, মানে কি বলে দেশ ছেড়ে পালাবো না, এরকম কথাও হ্যাঁ, আছে। যে যেই ব্লিংকেনের নিন্দা করছে, সেই ব্লিংকেনদের পায়ে ধরছে আমেরিকা ঢোকার জন্য। আপনি হুম হুম আপনি জিনিসটা চিন্তা করে দেখেন যে হুম পরিণতিটা কি হয়। আপনি লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশে কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট ছিল, যুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধু গভর্নমেন্ট ছিল, জিয়াউর রহমান ছিলেন, এরশাদ ছিলেন, খন্দকার মোশতাক ছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, খালেদা সরকার ছিলেন, আব্দুল সাত্তার সরকার ছিলেন। দা অনলি সরকার পলাতক সে হলো শেখের বেটি শেখ হাসিনা। আর কিন্তু কেউ পালায় নাই। বঙ্গবন্ধু পালায় নাই, কাজে ভাই, জিয়াউর রহমান আপনাকে একটা পালায় নাই, কথা জিজ্ঞাসা এরশাদ। করি যে, মানে পরিস্থিতিটা কি আসলে এমনই ছিল যে এইরকম একটি গণঅভ্যুত্থান ছাড়া মানে স্বাভাবিকভাবে রাজনীতির পট পরিবর্তন হবে
গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটা কি অসম্ভব হয়েছিল বলেই কি এই ধরনের একটি মানে গণ অভ্যুত্থান সংগঠিত হলো? শুনেন, শেখ হাসিনা একটা সাপ যদি তুলনা করেন, সাপ, তা সাপটা কি করছে? গত 15 বছর ধরে ছোবল করছে, ছোবল মারছে। তো একটা সাপ যদি কমন ছোবল মারে, তার তো স্টাইল একই, একই স্টাইলে ছোবল মারবে, তার তো স্টাইল চেঞ্জ হয় নাই। ওই জঙ্গিবাদ, ওই আন্দোলন করলে বিএনপি গ্রেপ্তার, জামাত গ্রেপ্তার, হ্যাঁ, এইসব গ্রাউন্ড, এই যে ছোবল মারা, একই সাপ, একই ছোবল, 15 বছর। তো 15 বছর এই ছোবল খেতে 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 যুব সমাজ বা ছাত্র সমাজ যেটা প্রথম, এটাকে বলে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। এই করোনার মতো অ্যান্টিবডি হয়ে গেছে। অর্থাৎ তুমি কত ছোবল মারবা, রাগ, ক্ষোভ, ক্রোধ তৈরি হইতে হইতে শেখ হাসিনার বিরুদ্ধে যে অ্যান্টিবডিটা দরকার সেটা হয়ে গেছে। এবং অ্যান্টিবডি হওয়ার কারণে এই ছোবলের বিষে কাজ হয় নাই। আপনি দেখেন যে নাহিদ রে যেভাবে পিটাইছে, সে যে দেখাইছে টিভিতে, যে ইয়েতে, তারপরও কিন্তু একটা তারা 24 দমে নাই। বছরের একটা তরুণ তাকে এইভাবে মারতে পারে হ্যাঁ, আন্দোলন করার এবং কারণে? এবং একটা এই মাইকটা ফেসবুকে দেখার পর, হ্যাঁ, বাকি তরুণ সমাজ যারা ছিল, তাদের ভিতরে বিপ্লব হয়ে গেছে, মানসিক বিপ্লব। আর প্রত্যেকটা ঘরে ঘরে বিপ্লব হয়েছে। শেখ হাসিনা বলতো না, শেখ মুজিব প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, একইভাবে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ হয়েছে, শেখ হাসিনাকে হটাও। আপনি কিচ্ছুতে সামাল দিতে পারতো না। এবং যদিও ফাইনালি প্রশাসনকে বলতে হয়েছে আপনি উঠেন, অর্থাৎ প্রশাসন যদি তার পক্ষে থাকতো, আরো 50,000 লোক মারা যাইতো, কথার কথা বলছি, হয়তো আরো 50,000 লোক মারা যাইতো। কিন্তু যে উদ্যম, যে গতি আমি দেখছি, 50,000 লোক মারা গেলেও পিছন থেকে লাইন ছিল। ওই অন দ্য স্পট 50,000 লোক মারা যাওয়ার পর আর বুলেট থাকতো না, অন দ্য স্পট পরের দিন হয়তো আবার বুলেট আনতো, এবং গণভবন দখল হইতোই। একটা হচ্ছে কোনটা, 50,000 লোকের জীবন বাঁচছে, নাইলে ওই জীবন দিয়া ওই দিনই দখল হইতো বলে আমার বিশ্বাস, আমার বিশ্বাস। এবং প্রশাসন বলতে সেনাবাহিনী, আমি মনে করি ওই সময় যে সিদ্ধান্ত নিয়েছেন, যেটুকু নিয়েছেন, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। অন্তত কিছু মানুষের জীবন বাঁচিয়েছেন। এই দানব, এই জানোয়ার, অথচ তার ছেলে এখন বহির্বিশ্বে মিলে বলতেছে তার মা নাকি পদত্যাগ করতে চান, করেন নাই, এখনো সে অফিসিয়ালি প্রধানমন্ত্রী। এবং না, এখন বলছেন যে নির্বাচন, হ্যাঁ 90 দিনের মধ্যে নির্বাচন চায়, এবং তার দল আমি আমি জিতবে না জিতলেও বিরোধী দল। তারপরে আবার বলছে হ্যাঁ, যে বিএনপির সঙ্গে তারা সমঝোতা করতে চায়, এখন এই কথাগুলি সেটাই বলছে। সেটাই বলছি। উনি রিপাবলিক রিপাবলিক বাংলা একটা টিভি চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন, আপনার কলকাতা বেসড হুম, ওইটা হুম, চ্যানেলে। সেখানে বলছে আমার মা মানে পুলিশকে গুলি চালাইতে বলেনি, ছাত্রদেরকে হুম, হুম, হত্যা হুম, করতে বলেনি, উৎসাহী পুলিশরা করেছে। তো পুলিশের লেসন নেওয়া উচিত, যারা বিশ্বাসঘাতক বেঈমান, এখান থেকে বলছি। তারপর যদি আসেন যে এরা নির্লজ্জ, কেন নির্লজ্জ? 3 মাস পরে নির্বাচন চাইবে, প্রয়োজনে বিএনপির সাথে আতাত করবে। নির্লজ্জ ছাড়া কেউ বলে নাকি? যাদের বিরুদ্ধে 16 লক্ষ মামলা করলা, যাদেরকে 16 বছর তুমি হয়রানি করলা, তাদের বিরুদ্ধে পক্ষে তুমি একত্রে আতাত করবা? জানোয়ার ছাড়া এদের অনুভূতি বলতে কিছু আছে? বাংলার মাটিতে তো আসতেই পারবি না তোরা, আর আসতে পারবি না। একটা হলো বিশ্বাসঘাতক, একটা হলো নির্লজ্জ, আর একটা কি ভাষা নিয়ে ব্যবহার করবো আপনাকে, সেটা বলতে পারেন যে বেইমানি করা, যাকে বলে বেইমানি করা বলতে, আপনি দেখেন আজকে পুলিশের সাথে যে বেইমানি করতেছে, এখন রেসপন্সিবিলিটি তারা কিছু দিচ্ছে না, সব পুলিশের দোষ। এদের বোঝা উচিত, পুলিশ ভাইদেরকে এটার থেকে লেসন নেওয়া উচিত, যে রাজনীতিবিদ, কোন রাজনীতিবিদ? ইউনুস রাজনীতিবিদ না, কিংবা অন্যান্য রাজনীতিবিদ না। যেই রাজনীতিবিদ হলো ক্ষমতা এবং টাকা লোভী রাজনীতিবিদ যারা, এবং সেরকম রাজনীতিবিদ বোধহয় মানে সবচেয়ে বড় মাপের যেটা পাইছে সেটা হলো শেখ হাসিনা। ক্ষমতা এবং অর্থের লোভ যে রাজনীতিবিদদের আছে, তারা মানব থাকে না, দানব হয়। তো একজন দানবের অবসান হয়েছে বাংলাদেশ থেকে। এবং তারা এখন বলতেছে 3 মাস পরে নির্বাচন। আরে বেটা, কিসের নির্বাচন? নতুন দেশ স্বাধীন হয়েছে, সংবিধান হবে, দেশ গুছাইতে হবে, পুলিশ পলাতক, জজ সাহেবরা পলাতক, এটা তামাশা। তো নির্বাচন কমিশনই তো পলাতক, নির্বাচন কমিশন বানায় দে তোরা, আবার তোদের তো আর একটা নির্বাচন কমিশন বানায় দে। আসো মাঠে, আইসা বল 3 মাসের মধ্যে নির্বাচন দিবা। কিসের নির্বাচন? কার নির্বাচন? কেমন নির্বাচন? হ্যাঁ, এটার মানে আমি বলছি না আপনারা অনন্তকাল থাকেন, নো। আগে রাষ্ট্র মেরামত করেন, রাষ্ট্র মেরামত করেন, রাষ্ট্রের সবকিছু রাইট অর্ডারে আনেন, আনার পরে পরিষ্কার নতুন সংবিধান হইতে হবে। এই সংস্কার কইরা এইটা ঠিক করা যাবে না, একটা পরিষ্কার নতুন সংবিধান হইতে হবে। বানান, নির্বাচন দেন, নো ম্যাটার, অফকোর্স নির্বাচন দিবেন। তবে
দুঃসংবাদ আওয়ামী লীগের জন্য। হাজার চেষ্টা করলো ব্যাকডোর দিয়া, তুমি হাসিনার ঢোকার কোনো সুযোগ নাই, তোমাকে আসতে হইলে আবার নির্বাচন করেই আসতে হবে। এক পিতা মারা যাওয়ার পর 21 বছর পর, আর এখন পলাতক হচ্ছে নিজের অপকর্মে, আল্লাহ মাবুদ জানে। তবে আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, বঙ্গবন্ধু পরিবারের কোন লোক আর বাংলাদেশে কোনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। আমি লিখে দিলাম, আসবে না। এবং জয় যেটা করতেছে সেটা আমরা বুঝতেছি, সেটা কিছুই না। একবার সে বলল আমার মা খালা চলে আসছে, দেশে কি হবে, রাজনীতিবিদদের কি হবে, আমাদের ভাববার ব্যাপার না। বাট ইনফ্যাক্ট হ্যাঁ। এখন তার পেছনে কিছু চালিকা শক্তি ঢুকছে, যারা একটা অস্থিতিশীল আহ বিষয় বানানোর জন্য তার মতো লোকের ব্যবহার করছে। বাংলাদেশে কেন, তার জয়ের নিজের কাছে নিজের গ্রহণযোগ্যতা নাই। সে যদি আয়নার সামনে দাঁড়ায় ভাবে আমি বাংলাদেশকে নেতৃত্ব দিব, আরে ভাই, তুমি গোপালগঞ্জে তোমার বাবার যে রওজাটা বানাইছো, যে মাজারটা বানাইছো, সেইটাকে সুন্দর করে পাহারা দাও, ওইটা দেখো আগে পারো কিনা। কেউ কেউ বলে বঙ্গবন্ধুর ছবি অপরাধ করছে কি, ইত্যাদি ইত্যাদি। আর তুমি তোমার ক্ষোভটা, যন্ত্রণাটা বুঝো না? এটা তো ক্ষোভের বহিঃপ্রকাশ। হম আমি হম তো হম সাপোর্ট করি না যে বঙ্গবন্ধুর যদি এমন হইতো যে বাংলাদেশের যত মূর্তি আছে সব ভাঙছে, তাইলে বুঝতাম হম এক কথা। এক কথা, ভাঙছে পার্টিকুলার বঙ্গবন্ধুরটা, ছবি ফেলাইছে তোমার মায়েরটা। হম কারণ হম। কি? দেশে সব পাগল, একমাত্র সুস্থ ছিলা তুমি আর তোমার মা। আর কি বলবো বলেন? ঠিক আছে। না, তারপরও এই বিশ্লেষণটা মানুষের কাছে নিতে হবে। কেন, কি কারণে আসলে অন্যায় করলে, অপরাধ করলে যে এই ধরনের রাজনীতির পরিণতি হয়, সেটা কিন্তু মানে একটা শিক্ষা, এই শিক্ষাটা মানুষকে দিতে হবে। বাংলাদেশের এই পরিবর্তনের ঢেউ ভারত এবং পাকিস্তান জুড়ে এখন রাজনীতিকে পরিবর্তিত করছে, হ্যাঁ, ফলে একটা তবে একটা জিনিস আপনাকে বলি, একটা জিনিস আপনাকে বলি, যদি এখন আমাকে কেউ জিজ্ঞেস করে যে শেখ হাসিনা সম্পর্কে আপনি কি বলেন, তা আমি তাকে এক লাইনে জবাব দিই এইটা, যে শেখ হাসিনা ওয়াজ অর ইজ দ্য ফিমেল ভার্সন অফ হিটলার। ঠিক আছে। হিটলারের নারী ভার্সন ছিল, হিটলারের নারী ভার্সন ছিলেন শেখ হাসিনা। হুম। বাংলাদেশের কেউ তাকে একসেপ্ট করবে না, আমি নিশ্চিত। আর বাংলাদেশের লোক তো আওয়ামী লীগের জিকির করতেছিল, জেনারেশন টু জেনারেশন, যেটা দেখাইছে আজকে এই নতুন প্রজন্ম দেখে গেল হাতে কলমে। যার বয়স 2008-এ ছিল 6, 7, 8, তার বয়স এখন হলো 22, 23, দেখে গেছে আওয়ামী লীগের চরিত্র কি, শেখ হাসিনা কি। এদেরকে আর একসেপ্ট করবে না এই দেশের জনগণ, লিখে এই রাখতে যে পারেন। তরুণদের নেতৃত্বে বাংলা বসন্ত, এই বসন্তের ঢেউ আপনি নিশ্চয়ই জানেন যে এখন কিন্তু সেটা ভারতেও এবং পাকিস্তানেও কিন্তু সঞ্চারিত হচ্ছে। তার মানে একটা ইতিবাচক পরিবর্তন কিন্তু বাংলাদেশ কিন্তু সূচনা করলো শুধু দেশে না, আশেপাশের দেশগুলোতে। এই উপমহাদেশে এটার ইম্প্যাক্ট হবে, এবং এই নতুন জেনারেশন তৈরি হবে। সব দেশেই, এই সব দেশগুলাই বুড়া জেনারেশন চলতেছে, সেখানে নতুন জেনারেশন আনতে হবে। তবে আমার এই তত্ত্বাবধায়কের কাছে একটা নিবেদন, পুলিশ অলমোস্ট পলাতক বলা চলে, এবং দরকার হলে তাদেরকে অ্যাসিস্ট্যান্ট উপদেষ্টা বা আরো এক গ্রেড নিচের উপদেষ্টা নিয়োগ দিয়ে আপনার 2-3টে করে ছাত্র প্রতিটা থানায় দেওয়া হোক। আমাদের মতো লোক কোঅপারেট করবে, থানায় বসে থাকবে। কেউ কমপ্লেন যদি নিয়ে আসে, সাথে সাথে বলবে তোমার কি হয়েছে, আমার স্বামী মারছে, ওকে ফাইন। স্বামী মারছে, মামলা নিবা না, না দরকার নাই, স্বামীকেও ডাকো, এত স্বামীকে ডাই কেন, ডাইকে এনে প্রবলেমটা দেখো, দেখে সলভ করো। আসবে, ঢুকাই দিবা কাস্টডিতে, টাকা খাবা, এইসব চলবে না, কোনো ম্যাটারই না। এই জেনারেশনের ভিতরে বিএ পাস, এমএ পাস বহু লোক আছে, ইমিডিয়েটলি তাদেরকে চাকরি দিয়ে দেয়। কারণ আমি রাস্তায় দেখছি যে ট্রাফিকের যে কাজগুলা করতেছে, কোত্থেকে পাইলো তারা এই ট্রেনিং? দে আর ম্যাচিউরড এনাফ। জাস্ট তাদেরকে একটা ড্রেস দিয়া কালকে সকালে দাঁড়ায় করাই দেন, যারা যে পুলিশ আসবে না, নো ডাউট পুলিশ ভয়ে কাঁপবে, আমি বলে দিলাম, ভয়ে কাঁপবে। আসার দরকার নেই তোমাদের, এবং স্যালারিও কম দেন, যেহেতু আমাদের ইকোনমি না না, আমি দুর্বল। আজকে আপাতত দেখলাম, মানে বিশ্বাস করেন, এই ছোট ছোট বাচ্চা মেয়ে, এত নিরীহ গোছের মেয়েগুলি, তারপর ছেলেগুলি, তারা যেভাবে রাস্তায় সুশৃঙ্খল ভাবে, আমি বনানীর থেকে আসলাম, একটানে সুন্দর মতন করে লাইন দিয়ে আসতেছে, কারোর মধ্যে কোনো কোনো গাড়ির মধ্যে কোনো উচ্ছৃঙ্খলতা দেখলাম না। এবং তাদের কমান্ড মেনে, এবং রাস্তায় রাস্তায় তাদের এই যে একটা উৎসব মুখর পরিবেশে তারা এই কষ্টসাধ্য কাজটা করতেছে, এটাই তো আমরা চাই, তাই না? আমরা এতদিন একটা জরাগ্রস্ত একটা ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলাম, ফলে একটা পরিবর্তনের সূচনা হয়েছে। এই সূচনাটা সকল সেক্টর, আপনি যেটা বলছিলেন, সব হ্যাঁ, সেক্টরে এবং এবং এই পোলাপান গুলা 2018 সালেও নাম ছিল রাস্তায় সড়ক নিয়ন্ত্রণের ক্ষেত্রে, এই হেলমেট বাহিনী পিটায় তাদের উঠাই দিছে জানোয়াররা। চাই। তাদের কি অপরাধ ছিল? তার সাথে এই পুলিশ গুলা ছিল কুলাঙ্গার পুলিশ, এই কুলাঙ্গার পুলিশ। এখন পুলিশরা আমাদের সামনে সাধু সাজে, দেখলে কিচ্ছু বোঝে না, হু কেয়ার্স। নিজের বিবেককে জিজ্ঞেস করেন,
একটা ইন্সপেক্টর মিনিমাম, তার যে ঢাকা ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর, একটা সবচেয়ে গরিব যে থানার ওসি, তার কাছে মিনিমাম 5 কোটি টাকা ক্যাশ আছে। কোথা থেকে আসে এই টাকা? কাজী আজকে নতুন জেনারেশনকে অ্যাপয়েন্টমেন্ট এই যে দেন। সড়ক ইউনূস পরিবহনের সাহেবকে আমি কয়দিনে বলবো, একটা চাঁদাও কিন্তু ওঠেনি, একটা চাঁদাও কাউকে দিতে হয়নি, কোনো সিএনজি আলাকে, কোনো ট্রাক আলাকে, কোনো বাস আলাকে কাউকে টাকা দিতে হচ্ছে না। হ্যাঁ, তা আপনি সিন্ডিকেট, হ্যাঁ, টিপু মুন্সি সিন্ডিকেট দমাইতে পারবেন না, মন্ত্রী রয়েছেন, কিছু করার নাই, প্রধানমন্ত্রী রয়েছেন, এখন জিনিসপত্রের দামও কমায় দিছে, আজকে এত সংকটের মধ্যে জিনিসপত্রের দামও কমছে। হ্যাঁ, বললাম তো, দানবের থেকে রক্ষায়, দানবের জি। হাত থেকে বাংলাদেশ মুক্তি পাইছে। ধন্যবাদ ফিরোজ ভাই। জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন প্রতিক্রিয়া, আসলে এটি দলের ব্যাপার না, এটা না, একটা পরিবর্তন, একটা প্রত্যাশিত পরিবর্তন। এই পরিবর্তনটা আসলে আমাদের সবারই, যে যে অবস্থানেই থাকি না কেন, এটা ধরে রাখা দরকার। এখান থেকে যদি আমরা একটা দৃষ্টান্ত করতে পারি, বাংলাদেশ বিশ্বে একটা দৃষ্টান্তের সৃষ্টি করবে, মডেল রাষ্ট্র হবে, এটা আমাদের প্রত্যাশা। এবং স্বাধীনতার চিন্তা চেতনা লক্ষ্য কিন্তু আসলে এটাই ছিল, যেটা আমাদের তরুণ সমাজ বুকের রক্ত দিয়ে আজকে সেটা প্রতিষ্ঠিত করেছে। দর্শক সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।